কে গণতান্ত্রিক দল? আমরা যদি বলি মির্জা ফখরুলের বাজাদ কি গণতান্ত্রিক দল? আলী বাজাদ দুইটাই তো একটা কেন পারিবারিক, গণতান্ত্রিক দল বলবো না? আসলে বিএনপি দুইটাই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরও কি সে প্রশ্ন আসে? এত নিরঙ্কুশ জয় পেয়েছে। না, গণতান্ত্রিক বললে আপনি জনগণের ভোটে সেটা তো ওভারওয়েলমিং মেজরিটি আছে, কিন্তু দলের ভিতরে কি গণতন্ত্র আছে নাকি? সেখানে কনস্টিটিউশনগুলা যারা আসছে ব্যক্তি মালিকানার দল হয়ে গেছে। এর আমার বাজারদের আমলে খালেদা জিয়া আসার পর থেকে উনি ছাড়া আর কেউ সভাপতি হতে পারে না। তো অতএব এগুলো দলীয় চরিত্রে গণতান্ত্রিকভাবে দল কিনা, ভোট হয়েছে গণতান্ত্রিক, ভোট বেশি পেয়েছে, সেটা সবসময় এক এক দল এক একটা পায়। আর আমাদের দেখে রাজনীতির একটা হুজুক আছে, সেটা হইল যে যখন ক্ষমতায় থাকে তার একটা ক্যারিজমেটিক রোল থাকে। কেমন কাউকে মেরে আসুক, কু করে আসুক, কিংবা সরিয়ে দিয়ে আসুক, আসলে একটা হিরো বনে যায়। হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান ওভারওয়েলমিং মেজরিটি পেয়ে গেছে। আবার এরশাদ সাহেব আসার পরে সাত্তার সাহেবকে আউট করে তিনি একটা ভালো মেজরিটি পেয়ে গেলেন, টিকে রইলেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দেওয়াটাতে আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছিলাম। তার কারণ যারা 5 বছর দেশ শাসন করবে, চালাবে, তাদেরকে নিযুক্ত করার জন্য 3 মাসের একটা বানর দরকার নাই তো। বানরের পিঠাভাগের জন্য বানরকে আনতে হবে না তো পিঠাভাগের জন্য। তাহলে এটা কার ব্যর্থতা? রাজনীতিকদের ব্যর্থতা। রাজনীতিকরা তারা তাদেরকে কেউ বিশ্বাস করে না, সেই জন্য আরেকজনকে তাদের নির্বাচন করে দেওয়ার জন্য আনতে হয়। ওয়াই? জি, একটা বিষয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি, আমাদের সকলের মনে হয়েছিল ভোটের পরে নতুন সরকার হয়তোবা আওয়ামী লীগকে সীমিত পরিসরে হলেও বৈধভাবে রাজনীতি করার সুযোগ দিবে, কিন্তু সংসদের প্রথম অধিবেশনে একটি অর্ডিন্যান্সকে র্যাটিফাই করা হয়েছে, যে অর্ডিন্যান্সের আন্ডারে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। যদি ওই অর্ডিন্যান্সটি সরকার র্যাটিফাই না করতো তাহলে অটোমেটিক্যালি ইপসো ফ্যাক্টো বাই ডক্ট্রিন অফ ইক্লিপস অটোমেটিক্যালি ল্যাপস হয়ে আওয়ামী লীগ রিভাইভ করতো। সেইটা সরকার করেছে, বুঝে শুনে করেছে কিনা আমি জানি না, কারণ আপনি যদি একটা মোটামুটি বৃহত্তম দলকে, যেটা রিলেভেন্ট, যার ভোট ব্যাংক আছে, সমর্থক আছে, তাকে সম্পূর্ণ বাইপাস করে বাদ দিয়ে সাইড লাইনে রেখে একটা দেশ চালাতে চান, এটা দীর্ঘমেয়াদী দেশের টেকসই তন্ত্রে একটা আঘাত হানবে। এবং ডেফিনেটলি যেটা আমাদের উনিও বললেন যে জামাত, বিএনপি, এনসিপি এই তিনটা একটাই দল। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ রিভাইভ হচ্ছে না, এরা নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব দেখাবে, যাতে জাতীয় পার্টিকে যেমন গৃহপালিত বলা হতো 14, 15, 16 সালে, সেটা জামাতকে বলা না হয়। তো তাতে তো আসলে মূল ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ হবে না। ক্যারেক্টারিস্টিক হয় যে এই তিনটা দল একই দল, 3 দল মিলে আওয়ামী লীগকে কমব্যাট করার চিন্তাভাবনা করছে। তার মানে আওয়ামী লীগের গুরুত্ব এখন এই পর্যায়ে আছে, 3টা দল এক হতে হয়। তখন যেটা হবে, যদি আওয়ামী লীগ কিছুটা দৃশ্যমান হয়, আস্তে আস্তে তার দৃশ্যমানতা বাড়াবে, তাদের উপর নির্যাতনও হবে, তখন এই 3টি দল একসাথে রাস্তায় নামবে এক পর্যায়ে। তো জনগণও দেখবে যে এই 3টি দল আসলে একটি দল, তাহলে সংসদে সেখানে কোনো বিরোধী দল থাকবে না। বিরোধী দলবিহীন সংসদ শেখ হাসিনার আমলে, যেটা আমাদের বিরুদ্ধে অভিযোগ বলা হয়, শেখ হাসিনা অনেকদিন চালিয়েছিল বিএনপিকে ছাড়া, 14 থেকে 18, আবার 18 থেকে তাদের কিন্তু 7 জন এমপি ছিল বিএনপির, আবার 24 সালে 6 মাস একটা সময় চালিয়েছে। তখন অর্থনীতি ভালো ছিল, আর তখন একটা গভর্নমেন্ট 8 থেকে 13 একটা টেনুর পার করেছে, অল ইনক্লুসিভ ভোটের একটা গভর্নমেন্ট 8-এ আসছিল। সেই গভর্নমেন্ট 5 বছর চালিয়ে তারপরে একতরফা ভোটে গিয়ে টিকিয়েছে। অর্থাৎ তার একটা সাজানো ছক ছিল, তার একটা প্রশাসন ছিল, তার একটা পুলিশ ছিল, তার একটা ট্যাক্স কালেকশন স্কিম ছিল, অর্থনীতি ভালো ছিল, বড় বড় মেগা প্রজেক্ট ছিল। বর্তমান সরকার কি থাকবে আসলে? আজ থেকে 1 বা 2 বছর পরে বাংলাদেশের অর্থনীতি ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। সরকার হয়তো বা স্ট্রং হ্যান্ডে যাবে, কিন্তু তারপরও ব্যুরোক্রেসি, পুলিশ শেখ হাসিনার মতো নিতে পারবে, করতে পারবে। এটা আমি বাস্তবতা যেটা বলতে চাচ্ছি, যে সরকার 2 বছর পরে বা 1 বছর পরে দুর্বলই হবে বা দুর্বলই থাকবে। তাহলে দুর্বল একটি সরকার এই পলিটিক্যাল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিসগুলো হ্যান্ডেল করতে পারবে। আমি খুশি হব যদি পারে, আমি খুশি হব যদি সরকার শক্তিশালী হয়, কিন্তু সেটার আপাত দৃষ্টিতে আমি সম্ভাবনা দেখি না। এবং সেটার ক্ষেত্রে যেটা ঘটবে, ইভেনচুয়ালি আলটিমেটলি দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। দেখেন গ্যাসের সমস্যা এই মুহূর্তে চলছে, সরকার কিন্তু সামাল দিতে পারবে না, পারছে না। তেলের দাম বাড়বে, বৈশ্বিকভাবে সমস্যা, হ্যাঁ, কিন্তু জনগণ যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বৈশ্বিক সমস্যাটাকে বৈশ্বিকভাবে দেখে না। তাদের সামনে থাকে সরকার, তাদের সামনে থাকে এস্টাবলিশমেন্ট। এদেশের সরকার সবসময়ই অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সরকার বিরোধী। তাহলে এই যে সরকার পক্ষে জামাত, বিএনপি, এনসিপি একটা পক্ষ,
আর বিশাল একটা অসন্তুষ্ট গোষ্ঠী তৈরি হবে যারা এই গ্যাস, তেল, চাকরিহীনতা সব কিছু নিয়ে অসন্তুষ্ট থাকবে। সেইটার সমাধান কিভাবে হবে, তারা কোন রাজনৈতিক গতিপথ দেবে, শেষ করে দিচ্ছি। সেই জন্য সরকার কেম আপ উইথ দ্য অ্যাভাটারের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দিতে পারলে সরকার ভাবছে এই যে অসন্তুষ্ট হবে জনগণ, তাদেরকে চাকরি দিতে পারবো না, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আমরা কন্ট্রোলে রাখবো। পৃথিবীতে কোথাও এই মডেল লং টাইম সরকারকে পপুলার করতে পারেনি। রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো ঘটনা নিয়ে এখন মামলা করা যেতে পারে, আইনে বাধা নেই, কিন্তু বাংলাদেশে কোনো নজির নাই যে কোনো রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির পদ হারানোর পরে বা টেনুর শেষ হওয়ার পরে তার বিরুদ্ধে আগের ঘটনা নিয়ে মামলা হয়েছে, এমন একটা নজিরও নাই। আরেকটা নজির হতে পারে এখন থেকে অনওয়ার্ডস তার কোনো কাজের কথার জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে। বি চৌধুরী 2000 সালের দিকে 2003-4 সালের দিকে তো উনি পদত্যাগ করলেন, তারপরে তার বাসায় অ্যাটাক হলো, তিনি আর তার ছেলে রেল লাইনের মধ্যে বসেছিলেন, আমার মনে আছে, ছোটবেলা না, সে স্টুডেন্ট আমি, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা মনে হয়নি আমার কাছে। এটা উচিত না মামলা হওয়া। বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কেন মামলা করবে? লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার ছিল বলে বাংলাদেশে একটা ভোট হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার ফার্মলি চেয়েছে বাংলাদেশে ভোট হোক, অনেক অগণতান্ত্রিক সরকার বা বিনা ভোটের সরকার যেন দীর্ঘদিন না থাকে, দেশের জন্য কনস্টিটিউশনাল একটা কন্টিনিউশন থাকে, সেটাতে কন্ট্রিবিউট করেছে এনারা। উনি যদি 5 তারিখের পরে চলে যেত, পালিয়ে যেত, তাহলে 8 তারিখে ডক্টর ইউনূসকে শপথ নিত কে? ডক্টর ইউনূসকে শপথ নেওয়ার পরে নতুন সরকারকে শপথ নিল কে? শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ, তার টেনুরটা শেষ করতে দেওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা বিএনপির পলিটিক্যাল ব্যাপার। কেউ তাকে যদি মামলা দেয়, তাহলে আমি বলবো যে লোকটা ট্রানজিশনে হেল্প করলো, ডেমোক্রেটিক রেস্টেশনে যতটুকু তার ক্ষমতা কিছুই নাই, হেল্প করেছে, তাকে আপনি কেন সরিয়ে দেবেন? তিনি তো এই বিএনপির ট্রানজিশনে এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করেনি। এবং তিনি তো অসুস্থতার কারণ দেখিয়েছেন। কারণ অসুস্থতা হলো, আমরা বাংলাদেশের কোনো মানুষ মনে করে না তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, এবং এরকম পর্যায়ে এটা পলিটিক্যাল না। আরেকটা হচ্ছে, বাংলাদেশের 2জন রাষ্ট্রপতি তো মারা গেছেন, জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে তো হত্যা করা হয়েছিল। খন্দকার মোশতাক তো 3 তারিখে চলে গেল, 3 তারিখে তো উনি চলে গেলেন বঙ্গভবন থেকে হাঁটতে হাঁটতে খালি পায়ে, এবং তখন ওই জেনারেল ওসমানী আর খন্দকার মোশতাক তারা হ্যান্ডশেক করে বললেন, ওল্ড ম্যান উই প্লেড এ ব্যাড গেম, বিখ্যাত ডায়লগ। তো খন্দকার মোশতাকের বিরুদ্ধেও তো ওর পরে অনেক দিন পর্যন্ত আমার জানা মতে কোনো মামলা হয়নি, হয়তো আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু হত্যার মামলা হতো, তার আগে উনি মারা যান। রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা উচিত না। এই চেয়ারটাকে বাংলাদেশের সমস্ত আর্মি সেলুট করে, এই চেয়ারটাকে বাংলাদেশের সর্বাধিনায়ক বলা হয়, এবং পলিটিক্যালি অনেক কিছুর ঊর্ধ্বে ভাবা হয়, যদিও সেটা কার্যত হয় না। তো আমাদের এই যে ক্যালাস বিলো বা ক্যালাস যে ছেলেপেলেগুলো আছে, এনারা সব কিছুকে গালি দেওয়াটাকে রাজনীতি মনে করে, সব পদ, সব ব্যক্তি। ফলে যেটা হচ্ছে, জাতিসত্তা, রাষ্ট্রসত্তা একটু একটু করে চিট ধরছে। একটা সিম্বল থাকবে তো, সিম্বল অফ ইউনিটি, রাষ্ট্রপতি পদটা হচ্ছে সিম্বল অফ ইউনিটি। কেন তার কাছে শপথ নেবে সবাই? তিনি তো ইলেক্টেড না, তার কাছে শপথ নেয়, কারণ কি? ওই যে ইউনিটি। তো এই জিনিসটা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব করেছেন, ডিসরাপ্ট করেনি। আমি গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছি 5 তারিখ থেকে অনওয়ার্ডস। উনি বিপ্লব আন্দোলনকে অ্যাডজাস্ট করেছেন। ওনার একটা বিষয়ে আমি পলিটিক্যালি বলবো হয়তো বা ইনকারেক্ট, যখন ওনাকে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিতে বলা হলো পার্লামেন্টে, ওনার তার আগেই রিজাইন করা উচিত ছিল। অথবা রিসেন্টলি পার্লামেন্টের বাইরে একটা বক্তব্যে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন। আমার কাছে মনে হয়েছে এইটা করার পরেই বিএনপির মনে হয়েছে এখন ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে। ওনার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট নেওয়া হয়েছে, ওনার কাছে শপথ নেওয়া হয়েছে, ইলেকশন হয়েছে, হিজ পারপাস সার্ভড, এখন ওনাকে সরিয়ে ফেলা হয়েছে। তো আমি শেষ কথা বলবো যে ওনাকে অসম্মান করাটা রাজনৈতিকভাবে কখনোই সমীচীন হবে না। বিএনপি সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পার্টি ইন পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনের যে কনস্টিটিউশনাল বিধান, সেখানে সংসদ সদস্যরা ভোট দিবে প্রার্থীকে, তো সেদিকে যাদের ওভারওয়েলমিং মেজরিটি তারা পাবে। এখন বাজাদ ক্ষমতায় আছে, তাদের মেজরিটি বেশি, তারা যে ক্যান্ডিডেট দিবে এটা হবে। এবং ওটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই যে তথাকথিত বিরোধী দল যেটা আছে জোট ফোটে, ওই যে জানাফা এবং বাজাই, জামাত ইসলামী আর বাচ্চা কাচ্চার দল, এরা আদৌ প্রার্থী দেবে কিনা সেটা বিবেচনার বিষয় আছে। তাহলে সবাই বলতে বাজাত, বিএনপি যাকে মনোনয়ন দিবে তিনি হবেন। এখন প্রশ্ন আসবে কাকে দেবে তারা নিশ্চয় মাথায় রাখবে হিসাব করে। যেমন এই যে শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিল 5 মাসের পরে, এটা রাজনৈতিক কৌশল, নিজেরা একটু স্থিতি হওয়ার জন্য, ঝামেলাগুলো কাটিয়ে ওঠার জন্য এটা দরকার আছে।
অধিবেশন শুরু হলে সেখানে একটা এই সুপ্পুদের মতো লোককে দিয়ে আবার ফ্যাসিবাদ, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবে। সুপ্পুর যদি নিজস্ব সামান্যতম ব্যক্তিত্ব থাকতো তাহলে হাসিনাকে কদমবুসি করতে গেল, সেখান থেকে আবার প্রেসিডেন্ট হয়ে আসলো, তাহলে তিনি যেদিন তার এরা জীবী আসলো তারপরে উনি স্বেচ্ছায় চলে যেতে পারতেন। ইভেন 5ই অগাস্টের পরেও তো উনি চলে যেতে পারতেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরী তো সাথে সাথে ওখান থেকে যায় নাই, উনি পদত্যাগ করতে পারতেন। এখন ক্ষমতার লোভ, চেয়ারের লোভ মানুষকে অনেক সময় পেয়ে বসে। এটা পেয়ে বসলে তখন আর হুঁশ থাকে না, সে বেহুঁশ হইলে যে কথাগুলা উঠে, সুপুরবেলা সে অবস্থা হইল। এখন সবাই যেটা চায় তেমন দেবেন কি না, এগুলো অতীত অভিজ্ঞতাতে দেখা গেছে যে বদরুদ্দোজা চৌধুরীর মতো লোক প্রেসিডেন্ট জিয়া যখন পার্টি করলেন তখন তিনি পার্টির জেনারেল সেক্রেটারি কে হবে সেটার জন্য নিজের লোকজনদের কাছে ক্রাইটেরিয়া দিলেন, এই গুণ থাকতে হবে, এই গুণ থাকতে হবে, এটা থাকতে হবে। দেখা গেলে সবগুলো মিলালে শুধু বদরুদ্দোজা চৌধুরীর মধ্যে এই গুণগুলো পাওয়া যায়, ওরা তাকে আনবে। সেই বদরুদ্দোজা চৌধুরী পরে খালেদা জিয়ার আমলে কী হইল, রেল লাইন দূর দিলেন। কারণটা কি? একটু স্বাধীন চেতা থাকতে চাইলেন, একটা মাজারে যেতে চায় নাই, বলছে তাহলে আমি পার্টিজান হয়ে যাব প্রেসিডেন্ট হিসেবে, তখন তাকে এবার বাদ দিতে গেল এবং রেল লাইনে দৌড় দিল। কি ন্যাক্কারজনক অবস্থা! অথচ ডাক্তার হিসেবে কত নাম করা ডাক্তার ছিলেন। রাজনীতিতে এগুলো মেনে নিতে হবে। এরপরে ইয়াজউদ্দিন সাহেব যখন প্রেসিডেন্ট হইলেন তিনি তো বললেন যে আল্লাহ আছে, উনি এটা টের পাইছেন, তাকে প্রেসিডেন্ট হয়। এর আগে উনি টের পান নাই, অথচ তিনি এসএমএলে আমার প্রভোস্ট ছিলেন, সেই সময় টের পায়। তো এই জ্ঞান ফাঁপিয়ে লোকগুলো ক্ষমতায় আসার পরে নিজের আগের নিজস্বত্ব রাখে না। কি দরকার আছে? মানুষ এটা কত কিছু চাই, একটা সমানে চলে গেলে হয়। দেখুন, শেখ হাসিনা যখন দুর্দান্ত প্রতাপে দেশ চালাচ্ছিল 3টা বিতর্কিত ইলেকশনের মাধ্যমে, আমি অস্বীকার করবো না, কিন্তু উনি চালাতে পেরেছিলেন কিন্তু শক্ত হাতে আনটিল 24-এর আন্দোলন আগ পর্যন্ত। আমরা তখন বলতাম শেখ হাসিনার ভয়ে বাঘ শেয়াল একসাথে পানি খায়, বাঘে হরিণে একসাথে পানি খায়। এখন শেখ হাসিনা ডিসেম্বরে আসতে পারেন একটা ঘোষণা দিয়েছেন, যেটা অনেক অঙ্ক আছে। সেই ঘোষণার সাথে সাথেই কিন্তু চুপ্পু সাহেবের যাওয়ার প্রস্থানের হয়ে গেল, অর্থাৎ চুপ্পু সাহেবকে রাখতে সরকার সাহস পাচ্ছে না। এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত দলকে ডাকলেন, খাওয়ালেন, ডিম টিম দিয়ে ভাত টাত খাওয়ালেন। অর্থাৎ শেখ হাসিনা আসার ঘোষণাতেই বিএনপি, জামাত, এনসিপি সমস্ত দল এক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। তো প্রবলেমটা যেটা হচ্ছে, জামাত ক্ষমতার দ্বার প্রান্তে চলে গিয়েছিল বিগত ভোটে, কিন্তু জামাত মনে করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই থিওরিটা কিন্তু জামাত স্ট্যাবলিশ করছে তাদের নেতাকর্মীর মধ্যে। এবং জামাত মনে করছে যদি বিএনপি ব্যর্থ হয়, যদি জাতীয় আওয়ামী লীগ মাঠে না থাকে, হয়তো বা নেক্সট গভর্নমেন্টটা জামাতের হবে। সেই হিসাবে জামাত একদম ফুললি বিএনপির সাথে মিশে যাওয়ার ক্ষেত্রে একটা হেজিটেন্ট হচ্ছে। পাশাপাশি বিরোধী দলের যে একটা ভ্যাকুয়াম আছে, জাতীয় পার্টি সংসদে নাই, আওয়ামী লীগ সংসদে নাই, এই ভ্যাকুয়ামে জামাত এবং এনসিপি ভাবতে চিল্লাচিল্লি করে মার্কেট পাওয়া যাবে, চিল্লাচিল্লি করলে বিরোধী দল হওয়া যাবে। সেই কারণে তারা অনেক সমালোচনা করছে। বাট আমি মনে করি আওয়ামী লীগকে যখন আপনি রিভাইভ করবেন, জামাত, এনসিপি, বিএনপির পতাকা তলে আসতে বাধ্য, টোটালি। শেষ করে দিই, আর যদি জামাত আওয়ামী লীগকে রিভাইভ করা না হয়, তাহলে কোনো একটা পর্যায়ে গ্র্যাজুয়ালি বিএনপি জামাতের পকেটে চলে যেতে বাধ্য হবে, বিএনপি ক্ষয়িষ্ণু হয়ে যাবে, বিএনপি মার্জ হয়ে যাবে, জামাত বিএনপিকে খেয়ে ফেলবে। কারণ জামাত একটা হার্ডলাইন দল, ওই পাশে পর্দার পারে বা নিষিদ্ধ হয়েও আওয়ামী লীগ একটা হার্ডলাইন দল। সেই তুলনায় বিএনপি সফট দল, অ্যাকোমোডেটিভ দল, ইনক্লুসিভ দল, মডারেট দল, তাদের হার্ডলাইন কর্মী নাই, জীবন দেওয়ার মতো কর্মী কম। তো দুটো জীবন দেওয়া দলের মধ্যেই দেখা যাবে সংঘাত হবে। সেই সংঘাতে যেই জিতবে বা যেই হারবে, মাঝখানে বিএনপি কাস্টমাইজড হয়ে যাবে। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রিভাইভ করতেন যে কোনো আইনি প্রক্রিয়ায়, তিনি বাংলাদেশের নতুন রাজনীতির ধারক বাহক জনক হতেন। সবাই তো নতুন রাজনীতির টার্নিং পয়েন্টে আসতে পারে না। ঘটনাচক্রে তারেক জিয়া সাহেব রাজনীতির টার্নিং পয়েন্টে ছিলেন। উনি টার্নটা নিবেন নাকি জামাত এনসিপির সাথে তাল মিলিয়ে দেশটার মানে যুদ্ধের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে, এটা ওনার হাতে। আমরা মনে করি একটা আশা ভরসার প্রতীক হিসাবে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্তটা প্রফেশনালি নিতে হবে, আবেগে না। আপনার জানাফা জাতীয় নাগরিক পার্টি যেটা, এদের তো তৃণমূল পর্যায়ে রুট লেভেলে এখনো কোনো ভিত নেই, কেউ চিনে না। এবং তারা যে স্পিরিট নিয়ে দলটা করেছিল 28শে ফেব্রুয়ারি, তারা যদি জামাতের পকেটে না ঢুকতো, একটু ক্ষমতালোভী এই অল্প বয়সে না হতো, তাহলে তাদের তো অনেক বয়স ছিল, একটা শক্তি হিসেবে টিকে থাকতে পারত।
পুরো একটি গণঅভ্যুত্থান করে ফেললো তারা, আর তাদেরকে চিনে না? না, তাদেরকে গণ অভ্যুত্থান তো তাদের মোটিভ ছিল না, ওইটা তাদের চকও ছিল না। কোটা আন্দোলন থেকে হুট করে আপনার পিছনে যারা অন্যেরা, এরা তাবা গরম করলো, আন্দোলন করলো, অন্যেরা রুটি সেকে নিয়ে গেল। সিজনড হওয়া, এক্সপেরিয়েন্স হ্যাজ নো রিপ্লেসমেন্ট। রাজনৈতিক দলের যে প্রজ্ঞা থাকে, সুদূর প্রসারী চিন্তা থাকে, এদের তো সেটা ছিল না। এরা রাজনৈতিক দল করবে এটাও ছিল না। এরা আন্দোলন করেছে কোটা বিরোধী। কিন্তু যেই আন্দোলনটা চাঙ্গা হলো, তখন যেসব রাজনৈতিক দল যারা হাসিনার সাথে কুলাই উঠতে পারতেছিল না, ইনক্লুডিং বাজার যারা আছে, কোনো রকমই তো পারতেছিল না, তো তারা চান্সে এটার মধ্যে যোগ হয়ে সুযোগটা নিয়ে নিল। এই সুযোগ নিতে যাওয়ার পরে এরা যে দলটা করলো, তারা রাজনৈতিক তৃতীয় শক্তি হিসেবে টিকে থাকতে পারত যদি তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো। কিন্তু হঠাৎ করে তারা ইউনূসের সরকারে আসলো, ইউনূস তাদেরকে তাদের নিয়োগকারী বলে আরও একটু উস্কে দিল। আবার আকবরের বৈরম খা হিসেবে তাদের একটু গার্ডিয়ান হয়ে একটা দল করতে বললো। এসব করে তাদেরকে মিসগাইড এবং ডিসডেইল করে ফেলছে। আর ওরা ওই সময় ক্ষমতায় থেকে মজা পেয়ে গেল। আল্লাহ পাশ করার আগে, একটা কোনো পরীক্ষা দেওয়ার আগে হঠাৎ করে উপদেশটা হয়ে গেল সেখানে। ও কি আরাম গদি চেয়ার বসে। তারপরে একটা লোভ এসে গেল। সেই লোভের ফলেই তারা জামাতের পকেটে ঢুকলো। যেই কারণে নাহিদ ওখানে এখন কি হয়ে গেল, ওই চিফ হুইপ না কি হইল না বিরোধী দলের যাত্রাতে। আর তার বিপরীতে ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ দেখেন নুরুল ইসলাম মনি, 2 বার স্বতন্ত্র এমপি, তারপরে বহু বছর রাজনীতি করে মানুষ এখানে আসছে। তো ক্ষমতার লোভে যদি ঢুকে যায় তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে, জামাতের এত ভোট কোথায় ইউনিয়ন পরিষদে? জামাতেরও তো ভোট নাই। ওই চিটাংয়ের কয়েকটা অঞ্চল, উত্তরবঙ্গের সাতক্ষীরাতে এখানে কয়েকটা বেল ছাড়া তো জামাতেরও ভোট নাই। আর জানাফাত তো নাই। তারা লোক সিলেক্ট করে যেহেতু নির্দলীয়ভাবে দিয়ে দেখুক না কতটুকু আসতে পারে, এই জন্য তারা একটা টেকনিক নিয়েছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার। ওটা করলে ওই যে একটু লোভ দেখাইলো না, যাদের বিরুদ্ধে মামলা নাই, শুদ্ধ আওয়ামী লীগ, তারা আসলে আমাদের আপত্তি নাই, এসব করে টোরে এবার আনার চেষ্টা করছে। ইউনিয়ন পরিষদের ভোটে মানুষ যেটা চায়, সেখানে দলের চাইতে ব্যক্তিকে সবাই গুরুত্ব বেশি দেয়। আগে বিরোধী দলরা বলতো, আমি একটা কলাম লিখছিলাম, তারা সব করে রব, হাসিনা বনাম বাকি সব। হাসিনার বিরুদ্ধে সবাই রব উঠাতে পারতো না। এখন আবার হাসিনা আসবে বলছে, এই যেটা ব্যারিস্টার সাহেব বললেন, রাজনৈতিক সমীকরণে বাকি সব এক থাকবে হাসিনা ঠেকানোর জন্য। না, জামাত এবং এনসিপির মধ্যে কোনো রাজনৈতিক দূরত্ব হবে না। সরকারি পৃষ্ঠপোষকতায় তারা ভাগাভাগিভাবেই দেশ চালাবে। এর অনেক নিদর্শনও আছে। সুপ্রিম কোর্টে কোনো ভোট হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। ঢাকা বারে ভোট হলো, সেখানে আওয়ামী লীগ অংশ করতে পারবে না। আওয়ামী লীগ কিন্তু ওখানে মার্কা নিয়ে ভোট করে না, আওয়ামী লীগের সমর্থকরা হয়তো বা করতো। সেখানে আপনাকে এফিডেভিট দিতে হবে আপনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন না। নিষিদ্ধ দলের সমর্থক হয় কীভাবে? দলটা তো এই মুহূর্তে নিষিদ্ধ, সমস্ত পদ সাসপেন্ডেড, সব নিষিদ্ধ। তাহলে আপনি এখন একজন নাগরিক, তাকে আপনি ভোট করতে দিলেন না। বার কাউন্সিলে মানে ভোট হবে না। বার কাউন্সিলে একটা গেজেট করে, বার কাউন্সিলের মতো একটা ন্যাশনাল সিম্বলিক ভ্যালু বেসড ইনস্টিটিউশন, যেটা অনেক রাইটার বলেছে বাংলাদেশের লয়েরা হিস্ট্রি তৈরি করেছে, আসলেই তাই। পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে, এরশাদ স্যারের আমলে, জিয়ার আমলে। তো সেখানে কিন্তু ভাগাভাগি করে অ্যাডহক কমিটি করা হয়েছে। বিএনপি নিয়েছে মেজরিটি পদ, এনসিপি একটা পদ, জামাত দুটো পদ, এইভাবে ভাগাভাগি হয়েছে। সেখান থেকে মাঠে স্থানীয় সরকারেও ভাগাভাগি হবে, আবার কোনো কোনো জায়গায় কন্টেস্ট হবে। এটাই হবে পার্থক্য। এনসিপির আমি মনে করি এনসিপির কিন্তু নিজস্ব ঝুলিতে যে কোনো ফর্মেটি হোক, জুলাই আছে, ছিল। জুলাই নিয়ে এনসিপি আর অনেকদিন রাজনীতি করতে পারতো। কিন্তু যখনই তারা জামাতের সাথে জোট করলো, এনসিপিকে নিয়ে আমাদের যে প্রেডিকশন ছিল, এটা জামাতেরই অঙ্গ সংগঠন, সময় এলে দেখবেন এরা জামাতেই চলে যাবে, প্রেডিকশনটা খাপে খাপে ভোটের আগে মিলে গেল। অনলি অ্যাট দ্য কস্ট অফ 6 সিট। 6 সিট, এত বড় আন্দোলনের পরে, এত বড় ট্রানজিশনের পরে 6 সিটের বিনিময়ে এনসিপির টোটালটাই জামাতে ঢুকে গেল। এখান থেকে আর বেরোতে পারবে না, কারণ এখন নিরাপত্তা ঝুঁকি বাড়বে। তারা নিজেরাই বলছে আওয়ামী লীগ আসলে এটা হবে, আরও বেশি আষ্টে পৃষ্ঠে তারা জামাতের সাথে যাবে। একটাই ভোট ব্যাংক তারা ক্যারি করবে। এর বিপরীত ভোট ব্যাংকটা এখন তৈরি হচ্ছে। এর বিপরীত ভোট ব্যাংকটা কে লিড করবে, কিভাবে লিড হবে, এটাই সামনের দিনের রাজনীতি। ধন্যবাদ। আর চীনের সাথে আমাদের সম্পর্ক তো আগের থেকেও ভালো চলতেছে। যদিও দেশ স্বাধীন হওয়ার পরে তারা আমাদেরকে তারা পাকিস্তানি গ্যাসা হিসাবে স্বীকৃতি দিতে চায় না, বহু পরে দিয়েছে, কিন্তু এখন তো লেনদেন ভালো। মুশকিল হলো একটা পলিটিক্যাল রেজলিউশন, রিকনসিলিয়েশন ছাড়া যারা পুঁজিবাদী, যার পুঁজি আছে, সে পুঁজিটাকে রিস্কি দেশে কেন ইনভেস্ট করবে?
তার পুঁজি ইনভেস্টের আগে সে স্ট্যাবিলিটি দেখবে যে 10 বছর এই দেশটা শান্ত থাকবে কিনা, এই দেশে আমি ইনভেস্ট করব, হরতাল হবে কিনা, রাস্তাঘাট বন্ধ হবে কিনা, আমি এক্সপোর্টের এলসি পাবো, আমি এলসিটা টাইমলি করতে পারবো কিনা, আমি জ্বালানি পাবো কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে তো সামনে জ্বালানির দাম আরও বাড়াতে হবে, কারণ আন্তর্জাতিক বাজারে বাড়বে। আইএমএফ কোনো টাকা দিচ্ছে না বাংলাদেশকে এখনও। সরকার এর মধ্যে প্রায় 50,000 কোটি টাকার বেতন বাড়িয়ে ফেলেছে ইতিমধ্যে, সরকার লোন বাড়াচ্ছে সামনে। তো আস্তে আস্তে তো এগুলো আরও বাড়বে। এই ধাক্কাগুলো নিয়ে অর্থনীতি আগানো টাফ হবে, এবং ডুইং ইজ বিজনেস আপনি যতই ভালো করেন, যদি দেশে পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকে, ইকোনমিক স্ট্যাবিলিটি আসবে না। পাশাপাশি আমি দেখছি এখানে 5-7 বছর আগের, 4 বছর আগের ভ্যাটের বা অন্যান্য ট্যাক্সের ফাইলগুলো টান দিয়ে ব্যবসায়ীদেরকে পুরনো কর দিতে বাধ্য করা হচ্ছে। তাহলে বর্তমানে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বেতন দিতে পারছে না, ইলেকট্রিক বিল দিতে পারছে না, তাদের উপরে আবার পুরনো করের বোঝা দেওয়া হচ্ছে। এবং বেছে বেছে হেলদি যারা টিকে গেছে, যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে, লিডারশিপ আছে, তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে। তারা আরও সংকুচিত হবে এই নির্যাতনের ভয়ে। তো আমি অর্থনীতিতে খুব বড় সুবাতাস দেখি না। পাশাপাশি সরকারকে পলিটিক্যাল সলিউশনের দিকে হাঁটতে হবে, একটা রিকনসিলিয়েশন দরকার এদেশে, তাহলে অর্থনীতি ভালো হবে। এখানে আমি একটা জিনিস খুবই আমাকে আপসেট করলো। গতকালকে একটি কমপ্লেইন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে, যে অনেক শিল্পী, গায়িকা, নায়ক, নায়িকা বলা হচ্ছে তারা সেই সময় জুলাই আপরাইজিংয়ে কন্ট্রিবিউট করেছিল। 2-1জনের বিরুদ্ধে ওই সময় অভিযোগ ছিল, তারা ঘোরাঘুরি করেছিল। বাকিরা অনেকে কিন্তু জুলাইয়ের সময় দৃশ্যমান ছিল না কোনো দিকেই। তাদের অভিযোগ হচ্ছে তারা বর্তমানের ক্রিটিসিজম করছে, এই জুলাইকে যারা ধারক বাহক করছে তাদের বিরুদ্ধে। তার মানে আপনি মত প্রকাশনের স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য আইসিটি ট্রাইব্যুনালকে ব্যবহার করা শুরু করেছেন, হুইচ ইজ ভেরি ব্যাড। এবং এটা করা হলে মানুষ আরও সংকুচিত হবে, এবং যারা উদারপন্থী রাজনীতি, তারা কথা বলার আগে চিন্তা করবে যে আমি কথা বললেই তো আমার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হবে। তো আমি মনে করি এই ধরনের কেসে, যেটা দৃশ্যমান যে বর্তমানে কথা বলার কারণে অতীত ঘটনা দিয়ে তাকে জড়ানো হচ্ছে, এগুলো আইসিটি চিফ প্রসিকিউটর একটা ক্ষমতা আছে আইনে। তিনি চাইলে যে কোনো সময় তদন্তের যে কোনো পর্যায়ে এটা রিজেক্ট করতে পারেন। ট্রাইব্যুনাল নিজেই পারেন, প্রসিকিউটর, কোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না। তো সেখানে আমরা দেখলাম যে না, প্রসিকিউটর কালকে এটাকে আমলে নিয়েছেন। তো আমি মনে করি এর মাধ্যমে কিন্তু শহীদের আত্মাকে অসম্মান করা হবে। কারণ যে লোকগুলো বা যে ব্যক্তি বা যে দল বা যে গোষ্ঠী নিরীহ ছাত্রদেরকে মেরেছে, সেটা অনেক বড় মাপের অপরাধ। আপনি সেই মাপের অপরাধের একটা ট্রাইব্যুনালকে আপনি নিয়ে আসছেন, কনস্টেবলের অপরাধ, শিল্পীর অপরাধ, কথা বলার অপরাধ, ভিজিট করার অপরাধ। তো আপনি তো বেসিক্যালি ইটস এ উইপেনাইজেশন হয়ে যাবে এক পর্যায়ে। তো প্রসিকিউশনকে এগুলো মাথায় রেখেই এই অভিযোগগুলো আমলে নিতে হবে অথবা বাতিল করতে হবে। এবং অলসো যত বেশি অভিযোগ হবে তত ডিলে হবে প্রসিকিউশন, এবং তত বিচার বিলম্বিত হবে। শুধু তাই না, তখন প্রসিকিউশনের মানও খারাপ হয়ে যাবে এবং ট্রায়ালের মানও খারাপ হয়ে যাবে। এই শাপলা সত্তরের শেষ সময় আওয়ামী সরকারকে ফেলে দেওয়ার তো একটা পায়তারা হয়েছিল। তখনকার মঞ্চে ঢাকাবাসীকে অনুরোধ করছে এদেরকে সহায়তা করেন কে? বেগম খালেদা জিয়া। ওই মঞ্চে উঠে তাদের সপক্ষে কথা বলছে কে? প্রেসিডেন্ট এরশাদ। অন্য নেতারা সবাই উঠছে। তখন আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে যে যে সমাবেশ হচ্ছিল এটা যদি সাইজ করা না যায় তাহলে ওই দিন কিন্তু সরকার পতন হয়ে যায়। তো প্রত্যেকে অস্তিত্বের জন্য চাইবে। যেমন 28শে অক্টোবরে পল্টনের জনসভা, যেটা বিএনপির, যে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে জবরদস্তিমূলক বন্ধ করে দিল, অস্তিত্বের জন্য বন্ধ করেছে, ভয় বন্ধ করেছে। কেমন? তো সেটার প্রতিশোধ এখন একটার পরে একটা, যে যেটা আসে সেটা প্রতিশোধ যেটুক হয়ে যায়। একবার হয়ে গেলে নিরপেক্ষভাবে সে বিচারটা যদি হয় সবাই ওয়েলকাম করবে, এটা ঠিক আছে। নিরপেক্ষ হবে কি না সেটা নিয়ে বিরাট প্রশ্ন আছে। কারণ রিজিম চেঞ্জ হলে আমরা কী দেখি? আমাদের আদালতের উপরেও তো আস্থা নাই। এই দেশের বিচার ব্যবস্থায় বলছে যে গ্রেনেড হামলা, কেমন আওয়ামী লীগ অফিসের গ্রেনেড হামলাতে যে মারা গেল অনেকজন, সেটা কারো কারো অনেকের ফাঁসি হইল। রিজিম চেঞ্জ হইল, আরেক বিচারকরা এসে বলল উল্লে খালাস, সবাই নিরপরাধ। আপনি বিচারের উপর আস্থা রাখবেন কেমনে? কোন বিচারটা সঠিক হচ্ছে বিশ্বাস রাখবেন কীভাবে? রিজিম চেঞ্জ হচ্ছে, কথা বদলে যাচ্ছে। খুন তো হয়েছে, তাহলে সেটার বিচারও না। আচ্ছা, 1/6/1981 আপনি সব হত্যার বিচার হওয়াই দরকার, কোনো হত্যার বিচার না হওয়া আমাদের কাম্য না। তো 5 মের বিচারও হওয়া উচিত, সবটার বিচার। অবশ্যই। 181-তে যে মেজর জেনারেল আবুল মঞ্জুরকে
যে আটক অবস্থায় মেরে ফেললো সেটা বিচার হয় না কেন? হতে হতে গেলে বিচারক বদলে যায় কেন? তো সেই জিনিসগুলো দেখলে আমার বিচারের উপরে আস্থা মানুষের আছে কিনা ওইটা সৃষ্টি হতে হবে আগে। আস্থা সৃষ্টি হলে বোঝা যাবে এটা পার্টিজান নয়।